আসসালামু আলাইকুম দর্শক, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। 1432-এর অবসানে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। এবার ছায়ানটের বর্ষবরণের মূল ভাবনা চিত্ত জেথা ভয় শূন্য, উচ্চ জেথা শির। বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে ভোর থেকে সর্বস্তরের মানুষের ভিড় জমে রমনা বটমূলে। সম্প্রীতির বন্ধন অটুট রাখার মানবিক প্রত্যয়ে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নববর্ষ বরণের খবর জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। সবুজ পাতার আড়ালে ভোরের স্নিগ্ধ সোনালী সূর্য সবে মুখ তুলেছে। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতীর প্রথম আলো ছুঁয়ে সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগানের সুরে মুখর হয়ে ওঠে চারদিক। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতিপ্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। গান সার্বজনীন। এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। গানের পরিবেশ আসলে সবাইকেই মুগ্ধ করে, তো আমাকেও মুগ্ধ করছে, যেহেতু প্রথমবার এসেছি আরো বেশি মুগ্ধ করছে। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, বর্ষবরণের আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য বর্ষবরণ অনুষ্ঠানে হাজির নতুন প্রজন্মের কচিকাচারাও। সবার মতন করে চলতে পারে, মানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনো জাতিভেদ না থাকে। এই দিনে সবার প্রত্যাশা থাকে যে পুরো বছরটাই যেন এই দিনের মতো সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনে সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। এটা শুধু বাঙালির একটা ঐতিহ্য নয়, এটা বাঙালির একটা সংহতি এবং ঐক্যের প্রতীক। নতুন বছরে জরাজীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল বটমূলে সমবেতদের। ভয় ভেঙে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ এটা বাংলার সংস্কৃতি যে আমরা নতুন বছরকে, বাংলা বছরকে বরণ করে নেই সবাই মিলে একসাথে। নতুন বছরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সব ধরনের যুদ্ধ আর সহিংসতা থেমে যাক, জাগ্রত হোক সবার মূল্যবোধ, এমন বার্তায় দিলেন ছায়ানটের গুণীজনরা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। এই যে সংস্কৃতি যাত্রাপথ নির্বিঘ্ন হবে, আমরা নির্ভয়ে গান গাইতে পারব। যে অস্থিরতা, যে অনিশ্চয়তা, যে সাংঘর্ষিক অবস্থা, তার অবসান হবে। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়া সবার। পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব, তাই তো ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে প্রাণের উৎসবে মেতেছে সবাই। এই বন্ধন ছড়িয়ে দিক ভালোবাসা, সম্প্রীতি আর মানবতা। নতুন বছরে সবার প্রত্যাশা হাতে হাত রেখে একসাথে চলবার এবং বাংলার জয়গান গাইবার। সাদিয়া কানিজ, আরটিভি, রমনা বটমূল, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ যেন রঙের মহাসমুদ্র। বাংলা নববর্ষ নামের প্রাণের উৎসব ঘিরে বৈশাখী শোভাযাত্রায় নেমেছে মানুষের ঢল। অগণিত মুখ, সীমাহীন স্বপ্নের একটাই সুর, এসো হে বৈশাখ, এসো এসো। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। শাকিলা করিমের প্রতিবেদন। প্রভাতের আলো ফোটার আগেই জেগে ওঠে চারুকলা। ক্যানভাসের তুলি নয়, আজ রাস্তায় ক্যানভাস, যেখানে আঁকা হয়েছে বাংলার আত্মপরিচয়। লাল সাদা পোশাকে মানুষ মুখোশে মিথ, পুরাণ আর 5টি নতুন মোটিফে ধরা দিয়েছে সময়ের গল্প, প্রকৃতি, প্রতিরোধ, ঐতিহ্য, মানবতা আর আশার প্রতীক। বিভিন্ন দেশের অতিথিরা এই উৎসবে যেন খুঁজে পাচ্ছেন এক অন্য বাংলাদেশ, যেখানে উৎসব মানে কেবল আনন্দ বা রং নয়, চেতনারও উন্মোচন। ঢাকের তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা। I feel very lucky to have arrived in Bangladesh at such a festive time. I am from Italy. আমাদের এটা একটা বাংলার ঐতিহ্য, আলাদা করে বলার কিছু না, একটা অন্যরকম একটা অনুভূতি।
সবাই মিলে যে একসাথে হাঁটছি, দেখছি চারিদিকে রং, এটার একটা অন্যরকম একটা অনুভূতি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আমরা কলিগরা একসঙ্গে বের হয়েছি। আজকে অনেক ভালো লাগছে। I feel the energy of people. Yeah, it's great. আমি আমার মা বাবার সাথে এসেছি, আমার এখানে এসে খুব ভালো লাগছে। বাতাসে ছড়ানো সুগন্ধ। জীবনানন্দের কবিতার মতোই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, ফিরে আসার শেকড়ে ফেরার এক অন্তহীন আহ্বান। রং, মুখোশ আর মানুষের উচ্ছ্বাসে আজকের চারুকলা যেন হয়ে উঠেছে জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি মুখে একটি কথা, নতুন বছর মানেই নতুন আশার শুরু। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এখানে শিল্প মানে দেয়ালে বাঁধা ছবি নয়, মানুষের ভেতরের রং যা রাস্তায় নেমে আসে। চারুকলার শোভাযাত্রা এখন কেবল ঢাকার নয়, বিশ্ব সংস্কৃতির অংশ। ইউনেস্কোর স্বীকৃতির পর এর আবেদন ছড়িয়ে পড়েছে সীমান্তের বহু দূরে। পুরনো দিনের দুঃখ, হতাশা আর না বলা কথাগুলো জমা থাকুক গত বছরের পুরনো পাতায়। নতুন দিনের হাওয়ায় জাগুক নতুন আশার গল্প। মনের আকাশে জমুক স্বপ্নের লাল সাদা পলাশের স্বপ্ন। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে আছেন সহকর্মী JM মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, TSC এলাকায় এখন বৈশাখ উদযাপনে কি কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। পহেলা বৈশাখের দিনের অংশ শেষ হয়ে গেলেও কিন্তু এখনো যেন এই যে উদযাপনের যে উদ্দীপনা এটি যেন শেষ হচ্ছে না। এখনো কিন্তু অসংখ্য মানুষ এই TSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছে। শিক্ষার্থী, তরুণ তরুণী সহ সব বয়সী এবং সব শ্রেণী পেশার মানুষ কিন্তু TSC-তে এসে এই নববর্ষ উদযাপন করছে এবং সবার পরনেই কিন্তু ঐতিহ্যের যে রং, সেই রাঙানো পোশাক এবং আমাদের যে নিজস্ব ঐতিহ্য এবং এই নববর্ষ উদযাপন বা বর্ষবরণ অনুষ্ঠান যেটি আমাদের একান্তই নিজস্ব কালচার, সেটি যেন ফুটে উঠেছে। প্রত্যেকের সাজসজ্জায় এবং তাদের সাথে যে অনুষঙ্গগুলো রয়েছে সব কিছুতেই আসলে বলে দেয় আজ পহেলা বৈশাখ। এখনও অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট কনসার্ট এতক্ষণ হচ্ছিল, যদিও এই মুহূর্তে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সন্ধ্যার পর থেকেই সবাইকে চলে যাওয়ার জন্য আসলে বলা হচ্ছে এবং এই নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়েছে এমনটি কিন্তু বলা হয়েছে। তারপরেও কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, মানে তাদের যে পহেলা বৈশাখকে ভালোবাসা বা বর্ষবরণ বা নতুন বছরকে বরণ করে নেওয়া, এটি যেন তাদের যে আবেদন এবং আবেগ সেটি তাদের আচার আচরণ এবং চালচলনে প্রকাশ পাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি কিন্তু আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আজকের সারাদিনের যে কর্মসূচি ছিল সেগুলো যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি রেখেছিল এবং তারা কিন্তু প্রস্তুত রয়েছিল এবং যদিও এখনো পর্যন্ত এ ধরনের কোনো বা তেমন কোনো আশঙ্কা আসলে তৈরি হয়নি এমনটি কিন্তু জানিয়েছে। এবং আমরা ধারণা করছি যে এই যে এই উপস্থিতি এটি হয়তো আরও কিছু সময় থাকবে এবং এই নতুন বছরকে ভালোবেসে এবং এই পুরো বছর জুড়েই যেন সবার জীবন মঙ্গলময় হয়, আনন্দময় হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশার কথা জানিয়েছে এবং এই দেশও যেন এই নতুন বছরের সমৃদ্ধির দিকে এগিয়ে যায় এমন প্রত্যাশার কথা কিন্তু দাঁড়িয়েছে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বর্ষবরণের সর্বশেষ যে তথ্য ছিল সেগুলি আপনাকে জানাতে চেষ্টা করলাম। নীরা। জি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এবার রাজধানীতে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। অতিরিক্ত সদস্য মোতায়েনের মাধ্যমে এলাকা জুড়েই চোখে পড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান স্থলে প্রবেশ পথগুলোতে ছিল তল্লাশি এবং আর্চওয়ে চেকিং। এতে স্বস্তি প্রকাশ করে সাধারণ মানুষ। মোহাম্মদ রুহুল আমিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন সারা দেশের মানুষ।
রাজধানীতে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন ও চারুকলা বৈশাখী শোভাযাত্রা সব মিলিয়ে ছিল বর্ণিল পরিবেশ। আর এই বিশাল সমাগমকে কেন্দ্র করে রমনা, সরোয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি, পাশাপাশি মোতায়েন করা হয় অতিরিক্ত ফোর্স। পুলিশের সার্ভিস আগের যে বেড়েছে, এই কারণে মানুষ নিশ্চিন্তে এইসব প্রোগ্রামে আসবে বিধায় আমরা গত বছরের তুলনায় বেশি নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা পুলিশ মোতায়েন করা হয়েছে। আর্চওয়ে বসিয়ে গুরুত্বপূর্ণ প্রবেশগুলোতে জোরদার করা হয় তল্লাশি। আমরা এখান থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতিটাকে আমরা পর্যবেক্ষণ করছি এবং এখন পর্যন্ত আমাদের দেখা এবং প্রাপ্ত তথ্য মোতাবেক সার্বিক পরিস্থিতি ভালো। নিরাপত্তা নিয়ে স্বস্তি জানিয়েছেন সাধারণ মানুষও। পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে উৎসব উপভোগ করছেন তারা। পুলিশের উপর মানুষের কিছুটা হলো আস্থা ফিরেছে, সব মিলে এবার অনেকটা বেটার ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কয়েক স্তর নিরাপত্তা দেখেছি আমি সকালে, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। প্রতি বছর আমি সকলের সাথে একত্রে বড় উৎসবগুলো অনেক আনন্দের সাথে উদযাপন করি। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক। ঢাকায় ব্যবস্থা দেখে খুবই ভালো লাগছে, আর সিকিউরিটি চারদিক থেকে বেশ ভালো লাগছে। শুভ নববর্ষ। তল্লাশি ও নজরদারির বিড়ম্বনা থাকলেও নিরাপত্তা প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনীর এ তৎপরতাকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। মুনতাসির মামুন, RTV, ঢাকা। বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমানে বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া যখন একটা সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে হবে। একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর পড়ে গেছে। এই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। কৃষক যদি ভালো থাকে দেশের মানুষ ভালো থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কৃষককে সচ্ছল ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে বিএনপি সরকার। বিএনপির লক্ষ্য মানুষের উন্নয়ন। প্রত্যেকটি মানুষের পাশে থাকবে বিএনপি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মাদুর রহমান রুবেলের রিপোর্টে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্ণ হওয়ার আগেই কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে বিএনপি সরকার। বাংলা নতুন বছরের প্রথম দিনে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1, 2, 3 বিসমিল্লাহ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়ের পাশাপাশি ফসল বিক্রি, সহজ শর্তে কৃষি ঋণ, বীমা সহ আরো বেশ কিছু সুবিধা পাবেন। সম্মানিত কৃষানী লায়লা বেগম। দেশের কৃষক কৃষানীদের সঙ্গে সম্পৃক্ত বলে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধনের দিন হিসেবে পহেলা বৈশাখকে বেছে নিয়েছে বিএনপি সরকার। আগামী 5 বছর 2,75,00,000 কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। প্রাথমিকভাবে 10টি জেলার 22,000 কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে কৃষি কার্ড। পরবর্তীতে ধাপে ধাপে এটি সারা দেশে সকল কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন সরকার প্রধান। ফসলটা যখন বেশি হয় তখন অনেক সময় দাম পায় না, কিন্তু আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কৃষক ভাইরা পরবর্তীতে দাম পায়। শুধু কৃষক ভাইরা দাম পায় না, একই সাথে মানুষও সিজনের পরেও সেই ফসলটির সুবিধা পায়, সেই ফল ফলাদি বলেন সেটি
প্রতি মানুষ খেতে পারে। আমরা চেষ্টা করছি যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরো বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। কৃষি কার্ডের মাধ্যমে প্রযুক্তি, ভর্তুকি, প্রণোদনা ও সহায়তা কৃষক পাবে, এমনটাই জানালেন সরকার প্রধান তারেক রহমান। এখন আমাদেরকে দেশ গড়ার সময়। এই সরকার জনগণের সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। কৃষকের দীর্ঘদিনের আক্ষেপ তার ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, তার উপর মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য তো রয়েছেই। কৃষিকার্ডের সফল বাস্তবায়ন হলে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য যেমন ঘুচবে, তেমনি কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন বলে মনে করছেন কৃষকরা। একই সাথে ফসলের উৎপাদনে সেচ, বীজ এবং সারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে কৃষিকার্ডের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা এই এলাকার কৃষকদের। মাইদুর রহমান রুবেল, RTV, টাঙ্গাইল। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 8টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 176 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 29 দিনে হামে মোট 31 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 164 শিশুর। অপরিশোধিত তেলের তীব্র সংকটে বন্ধ হওয়ার পথে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি PLC লিমিটেড। এছাড়া রাজধানী সহ সারা দেশে এই সংকট আর তেল সংগ্রহের নিরন্তর চেষ্টায় ওলটপালট সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আর জ্বালানির সংকটে পর্যটক কমেছে 4 রাজ্য শ্রীমঙ্গলে। প্রতিদিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনাজাদ। রাজধানীর পাম্পগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে অপেক্ষার প্রহর। তেল পেতে চালকরা কেউ গভীর রাত, আবার কেউ ভোরের আলো ফোটার আগেই ভিড় করছেন পাম্পের সামনে। ভোগান্তি কেবল অপেক্ষাতেই সীমাবদ্ধ নয়, যুক্ত হয়েছে ডিজিটাল বিড়ম্বনাও। ফুয়েল কার্ডের কারিগরি ত্রুটির অভিযোগ চালকদের। 4:30টার সময় আপনার সিরিয়ালে দাঁড়াইছি, আমার মনে হয় 3টা নাগাদ হয়তো তেলের পর্যন্ত পৌঁছাইতে পারি। এখান থেকে তেল নেওয়ার পরে হয়তো বাসায় যাবো, ফ্রেশ হয়ে আবার অফিসে। কোনো ঘুম হবে না, এটা শরীরের উপর দিয়ে পেশা যাচ্ছে, এটা একটা বড় ধরনের স্ট্রেস। ঢাকার বাইরের চিত্র আরও ভয়াবহ। টাঙ্গাইলের অধিকাংশ ফিলিং স্টেশনে এখন তালাবদ্ধ। সেচ কাজ ব্যাহত হওয়ায় বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কিত কৃষকরা। একই চিত্র যশোরেও। অকটেন বা পেট্রোল যেন সোনার হরিণ। অসাধু সিন্ডিকেটের কারসাজি আর চড়া দামের অভিযোগ ভুক্তভোগীদের। মধ্যপ্রাচ্যের সংকটে কাঁচামাল, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের উৎপাদনে কমেছে গতি। জ্বালানি সংকটের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে নেই আগের সেই ব্যস্ততা। ফলে লোকসানে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যাপ্ত ফুয়েল পাচ্ছেন না, যার জন্য ওনাদের আসাটা রিস্কি হয়, যার জন্য ওনারা বুকিং ক্যান্সেল করতে চাচ্ছেন। আমাদের অকুপেন্সি 20% বা 30%-এর নিচে কমে আসছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরকে কেন্দ্র করে পঞ্চগড়ে গড়ে ওঠা শক্তিশালী পাথর ভাঙা শিল্প এখন গভীর সংকটে। চলমান তীব্র জ্বালানি সংকটে থমকে গেছে ডিজেল চালিত পাথর ক্রাশিং মেশিনগুলো, যার সরাসরি প্রভাব পড়ছে কয়েক হাজার শ্রমিকের জীবন জীবিকার উপর। তেল না পাওয়ার কারণে আমাদের মালিক এই পাথর ভাঙতেও পারে না, বিক্রিও করতে পারে না। পাথর ভাঙা মেশিন বন্ধ হয়ে গেছে, মেশিন চলতেছে না, মানে আমরা লেবাররাও কাজ পাচ্ছি না। তবে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে নেত্রকোনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল ফুয়েল কার্ড তৈরির কাজ উদ্বোধন করা হয়েছে। প্রশাসনের দাবি, এতে করে তেল বন্টনে স্বচ্ছতা আসবে। শুধু ডিজিটাল কার্ড বা আশ্বাসের ফ্রেমে কি আটকে থাকবে সমাধান? একদিকে রিফাইনারি বন্ধের অনিশ্চয়তা, অন্যদিকে মাঠ পর্যায়ে চরম বিশৃঙ্খলা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। লিওনাজাদ, RTV। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। ভোর 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সবার বাড়ি দিনাজপুরে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
এ বুকফাটা আর্তনাদ আর আহাজারি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিবাপুর গ্রামের সুমন মিয়ার মায়ের। কুমিল্লায় নিহত 7 জনের মধ্যে 4 জনেরই বাড়ি বিরামপুরে, অন্য 3 জন পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জের। মৃত্যুর খবর জানার পরই নিহতদের পরিবারে চলছে কান্না আর আহাজারি। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাম করে বেড়ায়, আর শুনি বলে কুমিল্লা গেছে, আর শুনি বলে এখন ঢাকা দিয়েছে, আর শুনি বলে উদাসত গেছে, ইদাসত গেছে। কথা করে আমি কুমিল্লা যাবো কাজ করতে। কি কাজ? কোথায় ধান কাট। ভাগ্নি জামাই ছিল, চলে যেত, তার জন্য মারা যায়। নিহতদের সবাই ধান কাটা শ্রমিক, যারা নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে দুর্ঘটনার শিকার চাল বোঝাই ওই ট্রাকে ওঠেন। প্রতিমধ্যে কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই 7 শ্রমিকের মৃত্যু হয়। ট্রাকের উপরে 13 জন ছিল যাত্রী, তো তারা ট্রাকের নিচে চাপা পড়ে 7 জন মারা যায়, 6 জন আহত হয়। আমরা আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি, তারা চিকিৎসাধীন আছে। আহত 6 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দাউদকান্দি থানা পুলিশ। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটা ওই ড্রাইভার হেল্পার দিতে যখন দিতে তখন এই ঘটনাটা। এছাড়াও রংপুরের পীরগঞ্জ, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের চন্দনাইশে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। সুলাইমান কবির, RTV। বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাতে। ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় খুশি, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কুয়াকাটার মৎস্যজীবীরা। তবে এবারও সরকারি সহায়তার চাল না পাওয়ার আক্ষেপ তাদের। এতে ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেক জেলের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইলিশের অভয়ারণ্যে মাছ রক্ষায় 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা, চলবে 11 জুন পর্যন্ত। একই সময়ে নিষিদ্ধ থাকবে ভারতেও। এতে খুশি হলেও গত বছরের মতো এবারও সহায়তার চাল না পাওয়ার অভিযোগ বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের। অবরোধের সময় জীবনযাপন পরিচালনায় শুধু চাল নয়, নগদ অর্থও চান এই অঞ্চলের জেলেরা। ভারতের সাথে মিলিয়ে দেয়, আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এই 58 দিনকে আমরা স্বাগত জানাই। আমাদের ইচ্ছা যে কোনো ট্রলার সাগরে যাবে না। চালের সাথে যদি কিছু টাকা দেওয়া হইতো তাহলে জেলেরা খাইয়ে পড়ে বাঁচতে পারতো। 2 মাস বই থাকলে 2 মাসে সংসার নিম্নত 50,000 টাকা বা 30,000 টাকা দেওয়া লাগবে, বাহি খাওয়া লাগবে। সংসারটা কত কষ্টে যাইতেছে, এর সাথে কোনো সাহায্য কিছু নাই কারো। এদিকে গত 4 মাস সমুদ্রে জেলিফিশের আধিক্য ও জ্বালানি তেলের সংকটে আশানুরূপ মাছ মেলেনি বলে অভিযোগ পটুয়াখালীর কুয়াকাটার জেলেদের। সাগরে 2 মাস ধরে কোনো মাছ আমরা পাই না। এখন আমাদের সংসার লইয়ে আমরা খুব অভাবে আছি। সরকার যেই চাউলটা দেয় এই চাউলে আমাদের হয় না, আমাদের তো সংসার নিয়ে খুব কষ্ট হয়। মৎস্য বিভাগ বলছে জেলেদের বিষয়ে সিদ্ধান্ত না আসলেও কঠোরভাবে পালিত হবে অবরোধ। ইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ, অভয়াশ্রমে মাছ না ধরা, তার পরবর্তীতে 58 দিন সমুদ্রে যে কোনো প্রকারের মাছ ধরা নিষেধ থাকে। প্রণোদনার যে বিষয়টা, সেটা সরকারের সদস্যই সরকারের কাছে যদি তাদের সংগঠন থেকে, তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, তাহলে অবশ্যই এই সরকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি সরকারকে জেলেদের জন্য সাহায্যের পরিমাণ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর 28 নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ 1433 উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রক্তিম সংঘের উদ্যোগে এবং স্থানীয় বাড়ির মালিক সমিতির সহযোগিতায় আয়োজিত এই শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, রঙিন মুখোশ ও আলপনার সাজে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লাল সাদা পোশাকে নারী, পুরুষ ও শিশু কিশোরদের অংশগ্রহণে শোভাযাত্রাটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। আয়োজকরা জানান, এই আয়োজন সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে আরও শক্তিশালী করবে। রক্তিম সংঘের সদস্য সচিব শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল বলেন, নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরতেই এই উদ্যোগ। ভোরের স্নিগ্ধতার বৈশাখী গানের মুখর গুলশান সোসাইটি লেক পার্ক। পয়লা বৈশাখের এই আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে শিশুদের জন্য আয়োজিত বসে আঁকো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল 7টা থেকে পার্কে জড়ো হতে থাকে ক্ষুদে শিল্পীরা।
তাদের ক্যানভাসে ফুটে ওঠে গ্রাম বাংলার প্রকৃতি, আলপনা আর বৈশাখী মেলার রঙিন সব দৃশ্য। বেঙ্গল পলিমার ওয়ার্সের সৌজন্যে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2টি বিভাগে অংশ নিয়েছে কয়েকশো শিশু কিশোর। 5 থেকে 14 বছর বয়সী শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে উঠছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। ছবি আঁকা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সার্টিফিকেট। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজেদের শেকড় ভুলে না যায়, তাই চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। আমরা চাই যে আমাদের বাঙালির যে ঐতিহ্য, বাংলাদেশের যে সংস্কৃতি, এগুলি বেঁচে থাকুক এবং বাংলার যে সংস্কৃতি এটি সাধারণ মানুষ যেন বুঝুক এবং আমাদের নতুন জেনারেশন যেন এই বাংলার যে আমাদের যে ঐতিহ্য সেটা ধারণ করুক। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের এগুলি নিয়ে বাচ্চাদের কিন্তু অনেক কনসার্ন। এখন কথা হচ্ছে যে আমরা যারা অভিভাবক, তাদেরকে এই সুযোগটা করে দিতে হবে। সেটারই একটা প্রয়াস হিসেবে গুলশান রানার সোসাইটি আজকের এই আয়োজনটা করেছে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আয়োজন করেছে গুলশান সোসাইটি। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিকেল থেকে গুলশান সোসাইটি পার্কে চিরচরিত বাঙালি পোশাকে জড়ো হয় দেশীয় বিদেশি দর্শনার্থীরা। স্ত্রীকে নিয়ে হাজির হন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জানান বাংলাদেশে তার প্রথম পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ ঘন অনুভূতির কথা। আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটা বিদেশিরা দেখবে, দেখার পরে তারা এটাকে বিচার বিশ্লেষণ করবে। The fantastic art that's over here, the food that I hope I'll see some food later, everything, it's just great to be part of the festivities. দীর্ঘদিন ধরে মানুষের মাঝে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার প্রতিফলন আজকের এই মানুষের ঢলে এই মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক এবং সচিব কানিজ মাওলা। বক্তারা বলেন, এই মেলা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রদর্শনী ও লোকজ আয়োজন, যা বাঙালির শান্তিপ্রিয় চেতনাকেই তুলে ধরে। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ও মেলা ঘুরে দেখেন মন্ত্রী। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।